ম্যাডাম এই নিয়ে। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? এটা তোমার বোন রূপা। রূপা এখানে কি করতেছে? এটা কি রূপারই বাসা? আর রূপার হাতে শরীরে আঘাতের চিহ্ন কিসের? আমাকে জানতেই হবে। রূপা, কই ভাইয়া, পার্সেলটা দিন। এই নিন আপনার পার্সেল। ভাইয়া, পেমেন্টটা আমি অনলাইনে করে দিয়েছি, ধন্যবাদ। ম্যাডাম শুনুন। জি ভাইয়া, কিছু বলবেন? ভাইয়া, আমি পেমেন্টটা অনলাইন করে দিয়েছি, ধন্যবাদ। ম্যাডাম শুনুন, জি, কিছু বলবেন ভাইয়া? আমার ফোনের চার্জ শেষ। আমাকে যদি ভিতরে 2 মিনিট বসতে দিতেন, আমি আমার ফোনে একটু চার্জতে চলে যেতাম। আমার অনেকগুলো ডেলিভারি আছে ম্যাডাম। আমার ফোনটা বন্ধ হয়ে গেলে ডেলিভারিগুলো করতে পারবো না। আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ এই উপকারটা যদি একটু করতেন। ঠিক আছে ভাইয়া, ভিতরে আসেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। ম্যাডাম শুনুন, নাস্তার প্রয়োজন হবে না। আমার পেট এমনিতে অনেক ভরা আছে, আপনি বসুন। ভাইয়া, আপনি মাস্ক পরে আছেন কেন? আপনার কষ্ট হচ্ছে না? না না ম্যাডাম, সবসময় মাস্ক পরি তো, এই জন্য অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা কথা বলেন তো। আপনার হাত দেখতেছি ব্যান্ডেজ করা, মুখে আঘাতের চিহ্ন। আপনার কি হয়েছে? ভাইয়া, এটা আমার কপালে লেখা ছিল। বলে না, কপালে লেখা কখনো খণ্ডানো যায় না। এইরকম আমার ভাগ্যে লেখা ছিল, তার জন্যই আমার সাথে এমনটা হয়েছে। ম্যাডাম আপনি সব কি বলতেছেন? কি হয়েছে সব কিছু কি আমাকে একটু খুলে বলা যায়? ভাইয়া, এইসব শুনে আপনি কি করবেন? দেখুন, আমি যদি আপনার ভাই হতাম, আপনার ভাইকে সব কিছু খুলে বলতেন না। আমাকে ভাই মনে করে সব কিছু খুলে বলেন। ভাইয়া, শুনবেন? তাহলে শুনুন। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, ওই ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো। আমি আমার ফ্যামিলিকে এই কথাটি জানাই। আমার ফ্যামিলি এই বিয়েতে রাজি ছিল না। তার জন্যে আমরা দুজন সিদ্ধান্ত নেই যে পালিয়ে বিয়ে করব। পালিয়ে বিয়ে করে আমরা ঢাকায় আসি। আসার পর 1 বছর সংসার ঠিক মতোই চলছিল। 1 বছর পর আমার স্বামী প্রতিদিন নেশা করে এসে আমার উপরে মারধর করে, অত্যাচার করে। জানেন ভাইয়া, আমি না এখান থেকে মুক্তি চাই। আমি ওর সংসার আর করতে চাই না। সবই বুঝলাম, কিন্তু এই কথাগুলো আপনার ফ্যামিলিকে জানিয়েছেন আপনি? আমার ফ্যামিলি, আমার ফ্যামিলিকে আমি কোন মুখ নিয়ে জানাবো? মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করেছি, তাদের মনে আমি অনেক কষ্ট দিয়েছি। তারা কি আমার কথা শুনবে বলেন ভাইয়া? কেন শুনবে না? এটা আপনার ভুল ধারণা। সন্তান যতই অপরাধ করুক না কেন, মা বাবা তা কখনো মনে রাখে না। আপনি এক কাজ করেন, আপনি এখনই আপনার বাবাকে ফোন দিয়ে সব কিছু জানান। আমার বিশ্বাস আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিবে। না না ভাইয়া, তারা আমার কথায় কোনো গুরুত্ব দিবে না। 100% গুরুত্ব দিবে। আপনি কখনো ট্রাই করেন না তো, এই জন্য আপনার কাছে আনইজি ফিল হচ্ছে। আপনি একটাবার ট্রাই করে দেখেন, আমার বিশ্বাস আপনার মা বাবা আপনাকে ক্ষমা করে দেবে। সন্তানেরা ভুল করবে আর মা বাবা সেটা ক্ষমা করবে, এটাই স্বাভাবিক। একজন সন্তানের জীবনে মা বাবার অবদান কত তা বলে শেষ করা যাবে না। সন্তান হিসেবে আপনি পাল্টে যেতে পারেন, কিন্তু আপনার প্রতি আপনার মা বাবার ভালোবাসা কখনো পাল্টাবে না। মা বাবারা হচ্ছে বটবৃক্ষের মতো, ছায়া দিয়ে সন্তানদের আগলে রাখে। অনেকটা মোমবাতির মতো, যে জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। তাছাড়া আমার বিশ্বাস রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করতে পারে না। আপনি এক কাজ করেন, আপনি এখনই আপনার বাবাকে একটা বারের জন্য ফোন দিয়ে দেখেন। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, আমি একটাবার ফোন দিয়ে দেখি। হ্যালো বাবা, কে কে আপনি?
আমি রূপা, তোমার মেয়ে। মা, মা রূপা, তুই ফোন দিয়েছিস আমার কাছে? মা, তুই কোথায় আছিস মা? তুই কেমন আছিস মা? বাবা, আমি ভালো নেই বাবা। কি বলছিস তুই? কেন, তোর কি হয়েছে মা? তুই বল। বাবা, তোমাদের অবাধ্য হয়ে বিয়ে করে আমি সুখে নেই। আমাকে অনেক নির্যাতন করে বাবা। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। মা, তুই আমার নারী ছেড়া ধন মা। আমার এই কথা শোনার পর আমার সহ্য হচ্ছে না। তুই কত আদরের ছিলি আমার কাছে, তুই আমি নিজেও জানি না। মা, তুই কোথায় আছিস? মা, তুই কোথায় আছিস বল, আমি তোর ভাইকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, আমি যেখানে আছি আমার ঠিকানা আমি SMS করে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুই চিন্তা করিস না, এক্ষুনি এক্ষুনি আমি তোর ভাইকে পাঠিয়ে দিচ্ছি তোকে নিয়ে আসার জন্য মা। ঠিক আছে বাবা। ভাইয়া, আমার বাবা বলেছে আমার ভাইয়াকে পাঠিয়ে দিবে আমাকে নেওয়ার জন্য। আমি বললাম না, সন্তানেরা যত অপরাধ করুক না কেন, মা বাবা কখনো মনে রাখে না। 1 মিনিট, আমার ফোন আসছে। হ্যাঁ বাবা, বলো। বাবা আসা, বাবা আসা, তুই কই আর কোথায় আছিস? আমি তোর ফোনে SMS করে দিয়েছি, তোর বোন অনেক বিপদে আছে, তুই গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আয় আমার কাছে বাবা। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা বাবা, আচ্ছা। আচ্ছা রূপা, ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি এসেছো ভাইয়া। তুমি জানো ভাইয়া, তোমাদের অবাধ্য হয়ে বিয়ে করে আমি একটু সুখে নেই ভাইয়া। ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ভাইয়া আমাকে। বোন তুই আর কান্না করিস না। তোকে দেখার পর আমার কলিজাতে রক্ত বের হয়েছে রে বোন। জানিস বোন, তুই চলে আসার পর বাবা একটা দিনও শান্তিতে ঘুমাতে পারে না, ঠিক মতো খাবার পর্যন্ত খায় না, সব সময় তোর কথা মনে করে, নামাজে বসে কান্না করে। আমি বাবাকে বারবার বলতে, বাবা বাবা তুমি শান্ত হও। বাবা আমাকে কি বলতো জানিস? আশরাফ, আমি কি করে শান্ত থাকবো বাবা? আমার নারী ছেড়া ধন, আমার রূপা, আমার একমাত্র মেয়ে, তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আচ্ছা তুই এক কাজ কর, তুই যে করে হোক আমার রূপাকে আমার কাছে নিয়ে আয় বাবা। তখন আমি আমাকে কথা দিয়েছিলাম, বাবা আমি যে করে হোক তোমার রূপাকে তোমার কাছে নিয়ে আসবো বাবা। জানিস তোকে খুঁজতে গিয়ে আমি আমার চাকরিতে 10-15 দিন অ্যাবসেন্ট করি, তারপর আমার চাকরিটা চলে যায়। এরপর আমি ডেলিভারি মানে চাকরি নেই, সংসারটা চালাচ্ছি আর তোকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এখানে ডেলিভারি দেশে আমি যে তোকে এ অবস্থায় দেখবো আমি না কল্পনা করতে পারিনি। জানিস বোন, তোকে না দেখার জ্বালা যন্ত্রণায় আমার কলিজাটা ফেটে যাচ্ছিল রে বোন। তোকে দেখার পর আমার কলিজাটা শীতল হয়ে গেছে রে, শীতল হয়ে গেছে। মনে সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস জানতে আমার ভীষণ ইচ্ছে করতেছে, জন্মের আগে তিনি যদি জীবন সঙ্গী নির্ধারণ করে রাখেন, তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে দেখা হয়, ভুল মানুষের সাথে সম্পর্ক হয়, এত বড় বেইমানিটা কেন হয়? এই হিসাবটা আমি মেলাতে পারলাম না রে বোন, আমি মেলাতে পারলাম না। চল আমি তোকে এখনই নিয়ে যাব, বাবা তোকে নিয়ে যেতে বলেছে। আর আর ওই বাটপারের কঠিন শাস্তি দেওয়ার আমি ব্যবস্থা করবো বোন, তুই কোনো টেনশন করিস না, টেনশন করিস না। চল। হ্যাঁ ভাইয়া, আমাকে নিয়ে যাও। চল চল চল।